নমস্কার। আড্ডাগুলি রন্ধনমহলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আর আজকের পর্বে আমি এসেছি জলপাইগুড়িতে, অর্থাৎ আজকের স্টুডিও জলপাইগুড়ি পাহাড়ি পাড়া। আর যার বাড়িতে, অর্থাৎ যার ফুল গাছে ঘেরা বাড়িতে আজ আমাদের স্টুডিও সেজেছে, তার নাম তপতী বাগচি। নমস্কার। তপতীদি, তোমাকে আড্ডাগুলি রন্ধনমহলে স্বাগত জানাচ্ছি। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, কারণ আমি এর আগেও আড্ডাগুলি দেখেছি, তোমার করা আড্ডাগুলি দেখেছি আমি। সেখানে অনেক গুণী মানুষরা এসেছেন, অনেক নামি দামি সাহিত্যিকেরা। সেখানে আমিও জায়গা পাবো, এটা খুব ভালো লাগছে ভেবে। আজ এখানে আমরা আড্ডা দেবো ঠিক, চারদিকে এত শব্দ, তবুও মনে হচ্ছে যেন খুব সুন্দর সবুজের হাওয়া, পাশাপাশি পেট্রোলেরও হাওয়া, সবটা মিলে মিশে আজকে আমাদের এই আড্ডার পর্ব। তপতী বাগচি গল্পকার, তার গল্প অন্যরকম, সুস্বাদু। বেশ কয়েকটি গল্পও রয়েছে। একবারে শুরুর দিনগুলো তো সবাইকে জিজ্ঞেস করি যে তোমার কাছে গল্প কিভাবে আসে, সেটা একটু বলো। গল্প কিভাবে আসে মানে হয়তো অনেক দিন আগের কোনো স্মৃতিও অনেক সময় স্পার্ক করে। হয়তো কোনো ঘটনা দেখেছিলাম, আমার জীবনের অভিজ্ঞতায় চলে এসেছিল, সেটার থেকেও হয়তো একটা মহিরুহ হয়ে দাঁড়ায় গল্প আর কি। আর তাছাড়াও বিভিন্ন মানুষের সঙ্গে আলাপচারিতা, বিভিন্ন জীবন দেখা, সামাজিক শৃঙ্খলগুলো চোখের সামনে দেখা, এবং তাতে পিষ্ট যে মানুষেরা তাদের কষ্টগুলো দেখা, প্রান্তিক মানুষদের যে জীবন, যে প্রতিদিনকার যন্ত্রণার জীবন, এই সমস্ত থেকেই আর কি গল্প উঠে আসে। প্রচুর বই তোমার এখানে রয়েছে। একটা তো পুরস্কার প্রাপ্ত, সমতট সাহিত্য পুরস্কার প্রাপ্ত তপতীদির বই। তপতীদি আমার প্রিয় গল্পকারদের মধ্যে একজন। গল্প স্বল্প, এটা নিয়ে আমি লিখেওছি একটা জায়গায়। সাম্প্রতিক গল্প এটা কি বংশ, এটা শব্দই বেরিয়েছে, সৃষ্টিসুখ থেকে এই গল্প সংকলনটা বেরিয়েছে। এটা মহাভারতের উপরে লেখা। আচ্ছা, মহাভারতের। এটার আমি ডিটেলসটা জানি না। আর এই গল্পটা নিয়ে তুমি কিছু বলো, তুমি কি বলতে চেয়েছো? বংশতে একটা গল্প রয়েছে, তার নাম হচ্ছে বংশ। কটা গল্প রয়েছে এখানে 10টা। 10টা গল্প আছে। তো প্রথম গল্পটি এই কুরু বংশের যে জন্মলতিকা, সেগুলো কিভাবে এসছে। খুব সহজ তো নয়, এখনকার সমাজে এ সমস্ত তো চলবে না, এবং আমাদের কাছে অলৌকিক বা খারাপও লাগতে পারে, কিন্তু সেই জন্মলতিকা কিভাবে এসছে সেটা নিয়ে লেখা, এবং সেটা কি করে মানুষের কাছে স্বীকৃতিও পেল, একটা রাজবংশে কিভাবে স্বীকৃতি পেল, সেসব নিয়ে বংশ গল্পটি। এবং যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তারপরেও এই প্রশ্নটা উঠে এসছে। এই অংশগুলো আমি আমার কল্পনা দিয়েই ব্যঞ্জনার মাধ্যমে লেখার চেষ্টা করেছি, এগুলো মহাভারতে নেই। তো সেখান থেকে তোমার কল্পনালতায় কল্পনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর উৎসর্গ করেছো ব্যাসদেবকে। কোটি কোটি প্রণাম তাকে। আর নারী চরিত্রগুলো রয়েছে, দ্রৌপদী, কুন্তী, সুভদ্রা, এরা রয়েছেন, মাদ্রী রয়েছে, শকুন্তলা রয়েছেন। এদের যে দ্বন্দ্ব, নারী চরিত্রের দ্বন্দ্ব, তারা কিভাবে সমাজের নিয়মে নিষ্পেষিত হয়েছেন, রাজনীতি এবং পারিবারিক পুরুষতন্ত্রই বলো আর যাই বলো, তাতে যে দ্বন্দ্বগুলো উপস্থিত হয়েছে, সেটাই আমার উপজীব্য আর কি এই বইয়ের লেখার। বইটি লিখতে আমার খুব ভালো লেগেছে। আমি জানি না কতদিন ধরে লিখছো? এটা অনেক সময় লেগেছে লিখতে, আর 3-4 বছর তো লেগেইছে। 3-4 বছর তুমি এটা বংশটা লেখেনি, এটা মানে মোট 10টা গল্প। 10টা গল্প নিয়ে এই সংকলনটা তৈরি হয়েছে। বাহ, খুব ভালো। আচ্ছা, মহাভারত নিয়ে আমি সাম্প্রতিক কালে একটি কবিতার বই রিভিউ করলাম, শয়ন কক্ষ। মহাভারতের আচ্ছা, চৈতালি ধরে আমাদের
ও কোচবিহারে থাকে বোধহয়। তো ওর বইটা নিয়ে আলোচনা করলাম, সেক্ষেত্রে নানান ভাবে খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। তুমি কি পড়েছো বইটা? না, আচ্ছা, করিনি। তোমাকেও এখানে আমি মহাভারত নিয়ে বেশ, এখানে আকুলতা ব্যাকুলতা সবটাই রয়েছে ভীষণ ভাবে। মানে সারা জীবন যথেষ্ট নয় মহাভারতের জন্য, একটা গোটা জীবনও যথেষ্ট নয়। তোমার এই শয়ন কক্ষের জায়গাটা তোমার কি মনে হয়? এবং যে নারী চরিত্রের তো দ্বন্দ্ব তো রয়েইছে সেখানে, চারিত্রিক দ্বন্দ্বগুলো এসে হচ্ছে সেখানে নানান ভাবে। সেখানে শূর্পণখাও, যেরকম শূর্পণখা তো রামায়ণে, রামায়ণে চলে গেল, সরি। আর যে সমস্ত চরিত্রগুলো রয়েছে, কুন্তী, মাদ্রী, আমার কিন্তু মনে হয় মাদ্রী একটা গুরুত্বপূর্ণ নারী চরিত্র। হ্যাঁ, মাদ্রী মহাভারতটাকে শুরু করে দিয়ে, মানে মহাভারতের যে মূল অংশটা, পাণ্ডব এবং কৌরবদের যে যুদ্ধটা, তার বীজ মাদ্রী কিন্তু শুরু করে দিয়ে গেলেন। কারণ আজকে মাদ্রীর সঙ্গে সঙ্গত না হলে পাণ্ডু মারা যেতেন না, আর পাণ্ডু মারা না গেলে এই উত্তরাধিকার সূত্রে রাজ্য পাবার প্রশ্নটা আসতো না। 5 সন্তানকে নিয়ে কুন্তী যে চলে গেলেন, এইখান থেকেই তো দ্বন্দ্ব শুরু হলো। ওই অত বড় বড় ছেলে যুধিষ্ঠির তখন 16 বছর বয়স, তারপরে 2 বছর 1 বছর অন্তর অন্তর সবাই। তো এত বড় বড় পরিপূর্ণ চেহারা নিয়ে ছেলেগুলো যখন একটা রাজ পরিবারে গিয়ে তার দাবি করে সিংহাসনের অংশীদারিত্ব, তখন যে গন্ডগোলটা হওয়া উপস্থিত হয়, সেটাই কুরুক্ষেত্র। আর তুমি এখানে যেটা বলছিলাম শয়নকক্ষ নিয়ে, যে মাদ্রীর নকুল সহদেব, তাদের জন্ম বৃত্তান্ত, সেখানে কিন্তু মানে বকলমে শয়নকক্ষটাই এসে যায়। অবশ্যই সবার জন্মই শয়নকক্ষ থেকে শুরু হয়েছে। কর্ণ, তার জন্ম একটা, সেখানে একটা অলৌকিকত্ব প্রয়োগ করা হয়েছে। সেই জায়গাগুলো তুমি কিভাবে দেখো? মানে সেখানে বাস্তবের সঙ্গে অবশ্যই এখানে বাস্তবের বীজগুলোও রয়েছে। অবশ্যই, অবশ্যই। তুমি সেই বীজটাকে কিভাবে খুঁজে পাও? নিজের সঙ্গে, এই সময়ের সঙ্গে তুমি কিভাবে রিলেট করো, সেটা কি মনে হয় আর কি? এখন শয়নকক্ষর কথা যদি বলো, যেমন কুন্তী, কুন্তীও কিন্তু দ্রৌপদীর মতো পঞ্চপুরুষ পুরুষে সঙ্গত হয়েছিলেন। হ্যাঁ, পর 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 দেখা যাচ্ছে। মানে তোমার সূর্যদেবী বলো, ঋষি দুর্বাসাই বলো, তারপরে তোমার পাণ্ডু, তারপরে আরো 3 সন্তানের জন্য 3 পুরুষ। তারা কে সেটা নিয়ে আমি বিবাদে যাচ্ছি না। তো এখানে 5। আবার দ্রৌপদীর উপর এই মহিলাই, এই মহিয়সী মহিলা, এই মহিলাই ওই 5 জন পুরুষের যৌনকিতার সামনে দ্রৌপদীকে ছেড়ে দিলেন। কেন না, দ্রৌপদীর প্রতি আকৃষ্ট হবে পুরুষেরা, তার এমনই রূপ, তার এমনই ব্যক্তিত্ব, সে এমন অসাধারণ রহস্যময়ী নারী, তো ভাইদের মধ্যে আর মিল থাকবে না। সেজন্য কুন্তী চিন্তা করলেন, এখানে আছে প্রসঙ্গটা, কুন্তী চিন্তা করলেন যে এরা একা কেউ কখনো রাজ্য উদ্ধার করতে পারবে না, এরা 5 ভাই যদি একত্রে থাকে তবেই সেটা সম্ভব। ফলে 5 ভাইকে একত্রে রাখার জন্য একটা দৃঢ় গ্রন্থি দরকার ছিল। দ্রৌপদী সেই গ্রন্থি হয়ে গেলেন আর কি। দ্রৌপদীর কাঁধে এই রাজনীতির এই দায়িত্বটা পড়ে গেল, রাজনৈতিক দায়িত্বটা। দ্রৌপদীকে কিভাবে ব্যাখ্যা করো? মানে তুমি ব্যাখ্যা বলতে ঠিক সোকল ব্যাখ্যা নয়, তোমার কি মনে হয় উপলব্ধির জায়গাটা তোমার? দ্রৌপদীকে নিয়ে আছে এখানে লেখা, শেষ দিকে এখানে আমি জানতামও না এটার কথা, মনে হয় দেখেও ছিলাম সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আমি ভুলেও গেছি। এখানে এসে বইটা চোখে পড়লো হঠাৎ করেই। আর শূর্পণখার কথাটাও আমি যেহেতু তুলে ফেললাম ভুলবশত, তার চরিত্র হোক রামায়ণ, সেটা নিয়েও 2 এক কথা হতেই পারে। দ্রৌপদী, দেখো দ্রৌপদীকে আমি দেখিয়েছি, দ্রৌপদীকে কুন্তী যখন এসব বলছেন যে তুমি দেখো ভুলবশতই হোক, মায়ের কথার প্রতি আমার পুত্রদের নিষ্ঠা আছে, আর তোমাকে তো 5 পুরুষ পাচ্ছ, তোমার পক্ষে তো এটা একটা সাংঘাতিক সৌভাগ্য বলতে হবে, এরকম কারো সৌভাগ্য থাকে না। তুমি 5 পুরুষ তোমার পায়ের তলায় থাকবে, 5টি পুরুষ। কিন্তু এই 5 পুরুষের মনোরঞ্জনের জন্য তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, যে তোমাকে সমান ভাবে ব্যবহার করতে হবে, সমান আচরণ করতে হবে। কিন্তু দ্রৌপদীকে ক্ষেত্রে অনেক
কি বলবো, আমি মনে করি যে খানিকটা অভিনয় করতে হয়েছে। কারণ সে দ্রৌপদী ভালোবেসে মালা দিয়েছিলেন, শ্বেত পুষ্পের মালা দিয়েছিলেন অর্জুনের গলায়, মানে এবং এখানেও তাকে রাজনীতি করতে হয়েছে। হ্যাঁ, এবং সেই অর্জুনকেই তিনি স্বামীত্বে বরণ করে নিয়েছিলেন। তার শরীরে মানে হর্ষকম্পিত সেই চেহারা সবার মধ্যে যখন তিনি মালা দিচ্ছেন, আমি কল্পনা করতে পারি। তো পরে এসে শুনছেন যে না, যিনি ভাসস্থানীয় দুইজন, তাদেরকেও তার শয়ন কক্ষে, তার শয্যায় তাকে বিনোদিত বা যাই বলো, তাদেরকে খুশি করা ইত্যাদি করতে হবে। এবার দ্রৌপদীকে মনে রাখতে হবে যুধিষ্ঠির কি ধরনের পোশাক ভালোবাসেন, মেয়ে কি পরে আমি সাজবো, কবরী বাঁধবো না বেনুনি বাঁধবো না চুল ছেড়ে রাখবো, মাথায় কি গন্ধ তেল দেবো না ধূপের ধোঁয়া দেবো, মুখে কি রাখবো, এলাচ না লবঙ্গ না সুগন্ধি কিছু, নাকি কিছুই না, কোন ধরনের সজ্জা রচনা করলে আমার এই স্বামীটি খুশি হবেন, আচ্ছা, এইগুলো দ্রৌপদীকে প্রতি মুহূর্তে ভাবতে হয়েছে। এবং 5 পুরুষের ভাবতে হয়েছে, পাশাপাশি নিজেকে পারফর্ম করতে হয়েছে, ভাঙতে হয়েছে। দেখো, আমি মহাভারতের যুগে যৌনতা কোনো গোপন জিনিস ছিল না, ফলে আমি যৌনতা নিয়েও কথা বলছি যে 5 পুরুষের যৌনতা 5 রকম। তারা 5 রকম ভাবে একজন নারীতে উপগত হতে ভালোবাসেন। এই 5 রকমের ভালোবাসাকে দ্রৌপদীকে আপন করে নিতে হয়েছে। তার জীবনের যন্ত্রণাটা ঠিক সাধারণ মানুষ বুঝতে পারবে না, যে তাকে কি কি মানে কিসের ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে, এবং প্রতিবার তাকে ভাবতে হয়েছে যে ইনি একমাত্র আমার স্বামী। অন্তিম মুহূর্তে ঘনিষ্ঠ মুহূর্তে তাকে সেভাবেই পারফর্ম করতে হয়েছে দ্রৌপদীকে। এবং দ্রৌপদী পাণ্ডবদের যত স্ত্রী থাকুক না কেন, আগাগোড়া দ্রৌপদী পাণ্ডবদের সংসার সামলেছেন, এবং নিজের শিশু বাচ্চাদের ফেলে রেখে দ্রৌপদী চলে গেলেন পাণ্ডবদের সঙ্গে বনবাসে। একেবারে ছোট ছোট বাচ্চাদের রেখে, 5 ছেলেকে রেখে চলে গেলেন বনবাসে। দ্রৌপদী গেলেন পাণ্ডবদের সঙ্গে মহাপ্রস্থানে। কাজে দ্রৌপদীর চরিত্রের কোনো সীমা পরিসীমা নেই। দ্রৌপদী যে কি, এটা মানে কিসের প্রতীক বলে তোমার মনে হয়? এখানে কি কোথাও বহুগামিতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? শোনো, এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি যে লাহুল স্পিতি উপত্যকায় এই প্রথাটি এখনো চলছে। এই প্রথা যে বাড়িতে যত ভাই আছে সবাই মিলে একটি নারীকে বিয়ে করবে, এবং তাদের সন্তান কোনটি কার সন্তান সেটি নিরূপণ করার জন্য ওদের একটা অদ্ভুত পদ্ধতি আছে। ঠিক আছে, সেই পদ্ধতি দিয়ে আসলে জৈবিক পুত্র নির্বাচন করা যায় না, কিন্তু ওরা মেনে নিয়েছে সেই প্রথা, এবং শ্রদ্ধার সঙ্গে সেই প্রথা তারা মেনে চলে, এবং সেটা মেনে চলে এখনো আছে। আচ্ছা, হ্যাঁ, তো এখন আমি বলতে পারি না মহাভারতের যুগে এটা প্রচলিত ছিল কিনা, কারণ আমি পাচ্ছি না আর দ্রৌপদীকে ছাড়া। কিন্তু এবং দ্রৌপদীকেও দেখানো হয়েছে একটি বিশেষ মুহূর্তে, বিশেষ পরিস্থিতির চাপে পড়ে এই নীতিকে নেওয়া হলো। এদিকে ব্যাসদেব এসে বোঝালেন যে পূর্বজন্মে দ্রৌপদী ধ্যান করছিলেন, শিব এসে তার মানে শিবের প্রতি তপস্যা করছিলেন, শিবের দর্শন পাবার জন্য, তার কাছে আশীর্বাদ নেবার জন্য। শিব এসে বলেছেন তুমি কি চাও? বলেছে আমি এরকম ধার্মিক পুরুষ চাই স্বামী হিসেবে। আবার বলেছেন কি চাও? তখন বলছে আমি বলশালী চাই। আরেকজনকে বলে কি চাও? বলে আমি যুদ্ধে শ্রেষ্ঠ চাই। মানে সমস্ত কিছু হতে পারে না, সেই জন্য 5 পুরুষের ও যে পঞ্চস্বামীর স্ত্রী হবেন উনি, সেটা তার নাকি জন্মের আগে থেকে স্থির ছিল। এটা ব্যাসদেব দ্রুপদকে এসে বুঝিয়েছেন। দ্রুপদ যখন আপত্তি করেছিলেন যে এই প্রথা চলতে পারে না, আমার মেয়েকে সবাই বেশ্যা বলবে, তখন ব্যাসদেব এসে বলেছিলেন যে না, এটা নয়, এটা ওরই পূর্বজন্মের তপস্যার ফল। এবং এই সূত্রে উনি দ্রুপদকে ধৃষ্টদ্যুম্নকে মানিয়ে নিয়েছিলেন। এটাই হচ্ছে দ্রৌপদীর। আর এই সময়ের নিরিখে কি মনে হয় যে এখন কি এরকম দ্রৌপদী রচনা করা সম্ভব? না, দ্রৌপদীকে
জিজ্ঞেস করেছিলেন যে শ্রীকৃষ্ণের স্ত্রী, শ্রীকৃষ্ণের স্ত্রী আর তোমার জিজ্ঞেস করেছিলেন, উনি হচ্ছেন, নামটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, যে তুমি কি করে পাঁচপতিকে সন্তুষ্ট রাখো। তখন দ্রৌপদী যেভাবে বলেছিলেন যে আমি কোনো স্বামীর আগে খাই না, তাদের বিরুদ্ধে কথা বলি না, প্রতিদিন তাদের মত অনুযায়ী চলি, এই সমস্ত যে উনি যে সূত্রগুলো দিয়েছিলেন সেগুলো আজকালকার মেয়েদের পক্ষে পারা বা করা খুবই মুশকিল। এবং ওই পঞ্চস্বামীর কারোর কোনো অভিযোগ ছিল না দ্রৌপদীর উপরে, এটা সবচেয়ে আশ্চর্য। অথচ দ্রৌপদী কিন্তু প্রচন্ড স্পষ্টভাষী, প্রচন্ড সাহসিনী, তিনি কাউকে উচিত কথা বলতে ভয় পেতেন না, এমনকি যুধিষ্ঠিরকেও উনি অনেকবার অনেক বাস্তব কথা মনে করিয়ে দিয়েছেন যে আপনি এইভাবে দেশে চলে যাচ্ছেন ধর্ম ধর্ম করে, কিন্তু আপনি হচ্ছে রাজপুত্র, আপনাকে রাজত্ব করতে হবে, এই দিকে ফিরে আসুন, এই যে বাস্তব কথাগুলো উনি মনে করিয়ে দিয়েছেন বারবার। সেই কিন্তু দ্রৌপদীর বিরুদ্ধে সেগুলো এমন ভাবেই উনি করেছেন যে দ্রৌপদীর বিরুদ্ধে পঞ্চস্বামীর কারোর কোনো অভিযোগ কখনো ছিল না। এবং তারা যখন দ্রৌপদীর সম্পর্কে অন্যর সঙ্গে কথা বলতেন যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে, যথেষ্ট সম্মানের সঙ্গে। এটা হচ্ছে দ্রৌপদীর স্বামীদের কাছ থেকে এটুকুই পাওয়া। যদিও দ্রৌপদীর বস্ত্র হরণকালে কোনো স্বামী তার লজ্জা রক্ষা করতে চলে আসেনি, সেটা একটা কৃষ্ণই তার একটা হ্যাঁ শক্তি বলে। হ্যাঁ, সেই পঞ্চস্বামীর ক্লীবত্ব দ্রৌপদী কোনোদিন ক্ষমা করতে পারেননি। দ্রৌপদী নিয়ে আমাদের কথা হলো এবং সম্পূর্ণটাই এই বংশ, এই বইটা কথা জিজ্ঞেস করতে গিয়ে হঠাৎ করে দেখে প্রশ্নগুলো মনে উদয় হলো। এবার আমরা কুন্তী নিয়ে একটু, আমাদের সময়ও অনেকটা চলে গেছে, হ্যাঁ, কুন্তী নিয়ে একটু তোমার অভিমত। কুন্তী নিয়ে কি এখানে কিছু রয়েছে? আচ্ছা, থাকতেই হবে, তাই না? কুন্তী ছাড়া, কুন্তী দেখো, কুন্তীকে যদি আমরা বাইরে থেকে দেখি একরকম, কিন্তু কুন্তীকে যদি কুন্তীর পক্ষ থেকে দেখি, হ্যাঁ, তাহলে সেটা আরেক রকম। কুন্তী কিন্তু সুরসেনের কন্যা ছিলেন, তাকে কুন্তী ভোজের কাছে দিয়ে দেওয়া হলো। কুন্তী নিজেই বলেছেন যেন আমি একটা রত্নময় পেটিকা, হ্যাঁ, যার দরকার আছে, যার অর্থবল কম আছে, তাকে আমার বাবা পেটিকাটি দান করলেন। এইবার সেখানে গিয়ে তোমার মানিয়ে নেওয়া, পালক পিতার বাড়িতে মানিয়ে নেওয়া এবং সব দিক রক্ষা করে যাতে পালক পিতারও নিন্দা না হয়, আবার যিনি জৈবিক পিতা তারও যেন কোনো রকম ইয়ে না পড়ে, বদনাম না হয়ে যায় যে ওর কন্যা এরম করেছে। কুন্তীর ছিল এটা। আর কুন্তীকে সমস্ত অতিথিদের পরিচর্যার কাজে নিয়োগ করতেন, বিশেষত দুর্বাসার প্রতি, যখন দুর্বাসার দিকে যখন উনি নিয়োগ করলেন কুন্তী ভোজ কুন্তীকে, তখন উনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে দেখো বাছা, তুমি কিন্তু, ইনি কিন্তু ভীষণ ক্রোধী, একে একেবারে ভীষণ রকম ভাবে সন্তুষ্ট রাখতে হবে, তুমি দেখবে আমার রাজ্যের যাতে কোনো অকল্যাণ না হয় এবং তোমার পিতারও কোনো অসম্মান না হয়, আমারও যেন কোনো অসম্মান না হয়। এইরকম খুরের উপর দিয়ে কিন্তু কুন্তী চলেছেন। হ্যাঁ, কুন্তীর জীবনটাও কিছু সুখের নয় এবং তার যে যন্ত্রণা, যেটা তার যন্ত্রণা, কর্ণকে উনি বিসর্জন দিয়েছেন এবং বারবার কর্ণের প্রতি উনি সুবিচার করতে পারেননি, সেটা উনি স্বীকার করেছেন যে কর্ণর যেটা পাওনা ছিল। উপরন্তু যুদ্ধের আগে উনি কর্ণর কাছে গিয়ে অর্জুনের প্রাণ ভিক্ষা নিয়ে এসেছেন এবং এই রকম প্রলোভনও দেখিয়েছেন যে ষষ্ঠকালে দ্রৌপদী তোমার শয্যায় গমন করবে। শ্রীকৃষ্ণ এবং কুন্তী নিজের পুত্রকে এইভাবে প্রলোভিত করেছেন। সেখানে আমি কর্ণের চরিত্রকে বিরাট 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 মহান জায়গায় দেখি। আমার মনে হয় যে কর্ণ যুধিষ্ঠিরের থেকেও বেশি ধর্ম পালন করেছেন, এটা আমার মনে হয় আর কি। হ্যাঁ, ধর্ম, নিজের ধর্ম বলেছে আমি পরাজিত দলেই থাকবো, কিন্তু আমি স্বধর্ম থেকে বিচ্যুত হব না। এটা এটা কুন্তীর এইগুলো করতে হয়েছে কুন্তীকে। এবং সবচেয়ে কুন্তীর চরিত্রের যেটা সবচেয়ে আমার ভালো লাগে, যেটা আমি লিখেওছি, কুন্তী যখন ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর সঙ্গে বানপ্রস্থে চলে যাচ্ছেন, তখন কিন্তু কুন্তীর সুখ ভোগ করার সময়, রাজমাতা হয়েছেন, সদ্য যুদ্ধ শেষ
করে, সদ্য নয়, 15 বছর ওনারা সংসারে ছিলেন, পাণ্ডবদের সংসারে ছিলেন ধৃতরাষ্ট্র এবং গান্ধারী। তারপরে ওনারা বেরিয়ে এলেন, ওনারা বললেন যে আমরা বানপ্রস্থে চলে যাব, আর সঙ্গে বিদুরও গেলেন। তো ঘটনা হচ্ছে যে এইখানে কোন থেকে আমার বিশাল 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 মনে হয় যে ছেলেদের তর্কের জবাবে উনি বলছেন যে আমি তোমাদেরকে রাজা করার জন্য তোমাদের উৎসাহ দিয়েছি, তোমাদের প্রেরণা দিয়েছি এবং প্রয়োজনে তোমাদের সঙ্গে তীব্র কথাবার্তা বলেছি। সেটা তোমরা বাবার, তোমরা রাজপুত্র, তোমরা কেন বনে থাকবে? সেটা মনে করো না যে আমি রাজমাতা হওয়ার জন্য করেছি। আমার চাওয়ার কিচ্ছু নেই আর। আমি এখন তোমাদেরকে প্রতিষ্ঠিত দেখে আমি এখন নিজস্ব এখন শান্ত জীবন যাপন করতে চাই এবং এনারা আমার মাতা পিতার মতো এদের সেবায় নিজেকে নিয়োগ করতে চাই। অথচ গান্ধারী এবং ধৃতরাষ্ট্র কিন্তু কুন্তির প্রতি সুবিচার করেননি কখনো। তো এইখানে কুন্তিকে আমার মনে হয় যে উনি নিজেকে পেরিয়ে অনেক অনেক উপরে চলে যাচ্ছেন আর কি, এটা মনে হয়। আমাদের অনুষ্ঠান এখন শেষ করতে হবে কথাবার্তা। সবশেষে একটা প্রশ্ন তোমাকে করি, মানে এটা একেবারেই মহাভারতের বাইরে। তুমি যদি কুন্তী হতে, তুমি কর্ণকে কিভাবে দেখতে? দেখো, সে যুগে কিন্তু বিবাহ পূর্ব সন্তানকে সমাজে নেয়ার প্রচলন কিন্তু ছিল। তা সত্ত্বেও কুন্তী সেটা করেননি, সেটার কোনো যুক্তি কিন্তু মহাভারতে দেয়া নেই। কেন কুন্তী, যখন পাণ্ডু নাকি বলছেন, পাণ্ডু উচ্চারণ করেই বলেছিলেন যে তোমার যদি বিবাহ পূর্ব কোনো সন্তান থাকে তাকেও আমি স্বীকার করতে রাজি। কুন্তী এখানে বলেছেন যে আমি জানি যে পরিবেশের ভেতরে আমি বড় হয়ে উঠেছি, সেখান থেকে ছিঁড়ে নিয়ে যখন অন্য পরিবারে কাউকে যেতে হয় তার যন্ত্রণাটা আমি জানি। এটা আমার নিজস্ব ব্যাখ্যা দিয়েছি আমি। তো আমি কুন্তী বলছেন আমি চাইনি কর্ণের সেটা হোক। আর আমি মানে লাস্ট যেটা জানতে চাইছি সেটা তুমি মহাভারতের কুন্তীকে সরিয়ে রাখো, মহাভারতের কর্ণকে সরিয়ে রাখো, তোমার কর্ণ যদি থাকতো, তুমি যদি কুন্তী হতে। অনেক কর্ণ আছে রিমি, সেটাই জানতে, অনেক কর্ণ আছেন। কর্ণ এবং অর্জুন যারা পরস্পরের মধ্যে লড়াই করছেন তারা ভাই। তারা আজকে সমাজ, আমরা কি কর্ণ নই? আমরা কি কর্ণ আর অর্জুনের মতন ভ্রাতৃত্ব ভুলে ঝগড়া করছি না বলো? আমরা যে একজন আরেকজনের সঙ্গে পরস্পরের দেশের সঙ্গে দেশের যে পরস্পরের সংঘর্ষ হচ্ছে, তারা কি আমরা সেখানে সৌভ্রাতৃত্ব থাকলে তো এটা হতো না, ভ্রাতৃত্ব থাকলে তো এটা হতো না। তারা যদি জানতো মানব জাতি সকলের মধ্যে সৌভ্রাতৃত্ব থাকা দরকার, কেন আমরা একটা মানুষে আরেকটা মানুষকে হত্যা করব? আমরা তো সবাই কর্ণ। খুব সুন্দর একটা প্রশ্ন তপতিদি কিন্তু কায়দা করে দর্শকদের কাছে কিন্তু ছুড়ে দিল যে এই দ্বন্দ্বটা নিয়েই কিন্তু আমাদের চলতে হবে, তাই না? আর এই যে আমাদের চলার পথে যে তুমি বললে ভ্রাতৃত্ব বোধ থেকে আমরা সরে আসি, কখনো কখনো কাছাকাছি যাই, এই যে একটা সম্পর্কের আলো ছায়া, এটা আমাদের থাকবে। এবং এই কথার মধ্য দিয়েই আজকে আড্ডাগুলির অন্দরমহলে শেষ করতে হচ্ছে। তপতিদি, তোমাকে অনেক ভালোবাসা, আর তোমাকেও অনেক ভালোবাসা। এই যে বংশ বইটা একেবারে নতুন, এটা পড়তে গিয়েই মানে খুলে দেখতে গিয়েই ইনফ্যাক্ট আমিও জানতাম না। আমার মনে হয় এই বইটি যদি সকলে সংগ্রহ করে, সৃষ্টি সুখের বই, হ্যাঁ আমাজনে পাওয়া যাচ্ছে, অনলাইন আমাজনে পাওয়া যাচ্ছে। আড্ডাগুলির অন্দরমহলের এই পর্ব আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে আবারও আগামী পর্বে। সবাইকে খুব অনেক ধন্যবাদ।